দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। ফেব্রুয়ারি মাসে প্রবাসী কর্মী পাঠানো কমেছে 36%। কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ আর বন্ধ শ্রমবাজার খোলার উদ্যোগ নেয়ার তাগিদ। আসছে বাজেটে শুল্ক ছাড়ের প্রস্তাব। বিভিন্ন খাতের ব্যবসায়ীদের উচ্চ শুল্কের প্রভাবে প্রতিযোগিতা সক্ষমতা কমার দাবি। পাবনায় শুরু ইছামতি নদী খনন ও পুনরুদ্ধার প্রকল্পের কাজ বাস্তবায়ন হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলতি বছর ফেব্রুয়ারিতে আগের মাসের চেয়ে বিদেশে কর্মসংস্থান 36% কমেছে। রিক্রুটিং এজেন্সিগুলোর অভিযোগ, জনশক্তি কর্মসংস্থান ব্যুরো সৌদিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া জটিল করায় কমেছে বিদেশে কর্মসংস্থান। প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বন্ধ শ্রমবাজারগুলো খোলার উদ্যোগ না নিলে সামনে বিদেশে কর্মী যাওয়া আরও কমতে পারে বলে আশঙ্কা তাদের। চলতি বছর জানুয়ারিতে বিদেশে কর্মসংস্থান হয়েছে 98,000 কর্মীর, যেখানে ফেব্রুয়ারিতে গিয়েছেন 62,000-এর কিছু বেশি। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির হিসেবে এক মাসের ব্যবধানে বিদেশে কর্মী যাওয়া কমেছে অন্তত 36%। বর্তমানে বিদেশে কর্মসংস্থানের 75% কর্মী যাচ্ছেন শুধু সৌদিতে। সেখানে যেতে জানুয়ারির শেষ দিকে কর্মীদের একটির বেশি সব ভিসা সত্যায়ন বাধ্যতামূলক করেছে বিএমইটি। প্রক্রিয়া জটিল করায় বিদেশে কর্মসংস্থান কমেছে বলে দাবি রিক্রুটিং এজেন্সিগুলোর। দীর্ঘদিন থেকে সৌদি শ্রমবাজারে 1 থেকে 24 পর্যন্ত সত্যায়ন ছাড়াই বিএমইটি ক্লিয়ারেন্স করে কর্মী যাচ্ছে। এটা একটা প্রবাহ চলছে দীর্ঘদিন থেকে। হঠাৎ করে যখন এই নিয়মটা করছে, স্বাভাবিক কারণে এটা কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং এখানে কিন্তু কর্মী যাওয়ার প্রবণতা কিন্তু কমে গেছে। আমাদের যে বিষয়টা হচ্ছে যে কর্মীর সেফটি সিকিউরিটি ঠিকই আমরা রাখতে চাই, কিন্তু এই যে সত্যায়নের জন্য 2টা 3টা 5টা বিষয় যে এটাকে সত্যায়ন করে, সৌদি আরব অনেক বড় একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের এই ছোট ছোট বিষয়গুলো সত্যায়ন করার কোনো সক্ষমতা কিন্তু এমবেসির নাই। সেই জায়গাটাতে আমরা মনে করি এইটা এমবেসির সক্ষমতা তৈরি যতদিন না হবে এটা কন্টিনিউ চলুক। আমাদের এই আদারওয়াইজ আমাদের এই যে এমপ্লয়াররা তারাও কিন্তু এই সত্যায়নটাকে উৎসাহিত হচ্ছে না এবং অন্যান্য দেশের এই সত্যায়নের বিষয়টা নাই। কিন্তু উপদেষ্টা মহোদয় আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে আগামীকাল সন্ধ্যা 7টায় দীর্ঘ আলোচনার ভিত্তিতে বাংলাদেশের এমবেসির কর্মকর্তা সহ সচিব সহ আমরা বসে এটা কিভাবে দ্রুত সমাধান করা যায় এটা আমরা আগামীকালকে সিদ্ধান্ত নেব। দীর্ঘ সময় বন্ধ রয়েছে মালয়েশিয়া, ওমান ও আরব আমিরাতের মতো বড় শ্রমবাজারগুলো। এই নিয়ে আজ প্রবাসী কল্যাণ উপদেষ্টার সঙ্গে দেখা করে কর্মী যাওয়ার প্রক্রিয়া সহজ করার দাবি জানান এই খাতের ব্যবসায়ীরা। পাশাপাশি কোনো ধরনের সিন্ডিকেট ছাড়া বন্ধ শ্রমবাজারগুলো খোলার বিষয়টিও তুলে ধরেন তারা। যাতে পূর্বের ন্যায় ফেসিবাদী আমলে মন্ত্রী এমপিরা যেভাবে সিন্ডিকেট করেছে এবং এখানে একটা লুটতরা রাজ করছে, সেই জায়গাটাতে এই অনিয়ম দুর্নীতিটা যাতে আর না হয় এবং মালয়েশিয়ার সিন্ডিকেট যাতে না থাকে, সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যাতে মালয়েশিয়াতে কর্মী পাঠাইতে পারে সেই ব্যাপারে আমরা দাবি দিয়েছি এবং মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের সাথে একমত হয়েছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে সিন্ডিকেট কোনোভাবেই করা হবে না এই ব্যাপারে উনি বলেছেন। প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন বিদেশে কর্মসংস্থানের বিষয়ে বেশ কিছু অগ্রগতি হয়েছে। শিগগিরই এ নিয়ে গণমাধ্যমকে জানাবেন তিনি। এদিকে গেল মাসে দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $253 কোটি, যা আগের বছরের একই সময়ের চেয়ে 25% বেশি। মাশরুক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। টেক্সটাইল শিল্পের মতো চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্প খাতে শুল্কমুক্ত সুবিধা চান উদ্যোক্তারা। একই সাথে এ খাতে উৎস কর 0.5% বহাল রাখার প্রস্তাব তাদের। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরা হয়। একই অনুষ্ঠানে বারবিরা, রিহ্যাব, ট্যানার্স অ্যাসোসিয়েশন, সিরামিক শিল্প খাত সহ মোট 6টি সংগঠনের পক্ষ থেকে শুল্ক ও ভ্যাট হার যৌক্তিকীকরণের প্রস্তাব দেওয়া হয়। জুতা কিংবা চামড়ার পণ্য উৎপাদনের জন্য প্রায়শই আমদানি করতে হয় বিভিন্ন যন্ত্রাংশ, আর এসব আমদানিতে শুল্ক, ভ্যাট, সম্পূরক শুল্ক, রেগুলেটরি কর সহ উদ্যোক্তাদের গুনতে হয় প্রায় 30 থেকে 212% পর্যন্ত শুল্ক। উদ্যোক্তারা বলছেন এর ফলে বাড়ছে উৎপাদন ব্যয়, কমছে পৃথিবীর অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতার সক্ষমতা। এমন বাস্তবতায় এ খাতের রপ্তানি আয়কে বাড়ানোর স্বার্থে আসছে বাজেটে যন্ত্রাংশ আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চান উদ্যোক্তারা। দেখেন, যদি আমাদের এই সেক্টরে খুব বড় ধরনের বিনিয়োগ আসছে না আসার কারণ হচ্ছে শুধু আরএমজিতে বিনিয়োগ আসে। কারণটা হলো আমরা ইকুয়াল ট্রিটমেন্ট করতে পারিনি। আমাদেরকে সমান সুযোগ দিবেন, সমান সুযোগ দেওয়ার পরে আপনারা দেখেন আমাদের এই সেক্টরের গ্রোথ হয় কিনা। আমরা এই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই।
জাতীয় রাজস্ব বোর্ডের এই প্রাক বাজেট আলোচনায় উপস্থিত ছিলেন রিহাব, বারবিডা, সিরামিক শিল্প সহ অন্তত 6টি খাতের উদ্যোক্তারা, যেখানে রিহাবের পক্ষ থেকে গেইন ট্যাক্স 8 থেকে 4% ও সকল ভ্যাট হার 2% করা সহ মোট 5টি প্রস্তাব তুলে ধরা হয়। 15 সিটের গাড়ি আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার সহ বেশ কয়েকটি প্রস্তাব দেন রিকন্ডিশন গাড়ি আমদানিকারকরা। আর উৎপাদন পর্যায়ে দেশীয় টাইলস ও স্যানিটারি পণ্যের উপর আরোপিত 15 ও 10% সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন সিরামিক শিল্প মালিকরা। প্রত্যেকটা সিরামিক ইন্ডাস্ট্রির ভ্যাট নাম্বার আছে, টিন নাম্বার আছে, বিন নাম্বার আছে। ম্যানুফ্যাকচারের পক্ষে যে কোনো ধরনের আর এগুলো কাদামাটে আনা হয়, এটার কোনো রিটেল প্রাইস ট্রেস নেই। এখানে আরও যত সহজ করা যায় সেটা আমরা অনুরোধ করব। গেইন ট্যাক্স সেটা এই মুহূর্তে 8% আছে, সেটাকে আমরা 4% করার জন্য প্রস্তাব করছি। স্ট্যাম্প ডিউটি 1.5% আছে, সেটাকে আমরা 1% করার প্রস্তাব করছি। আমি আপনাদের সাথে ব্রডলি একমত যে আমাদের মূল কাজ হচ্ছে বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা। যত জায়গায় আপনাদের জটিলতা আছে, সমস্যা আছে, এগুলো আমরা সমাধান করব। সমস্যাটা হয় তখনই যখন আপনাদের মধ্যেই কম্পিটিং গ্রুপ দুইজন দুই রকম চায়, তখন আমাদের জন্য ডিসিশন নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। তখন আমরা একসাথে বসে বুঝে যেটা দেশের জন্য ভালো সেটা করি। আসছে বাজেটে সব খাতের প্রস্তাবের প্রতিফলন থাকবে বলেও আশ্বাস দেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাবনায় দীর্ঘ প্রতীক্ষিত ঐতিহ্যবাহী ইছামতি নদী খনন ও পুনরুদ্ধার প্রকল্প। প্রায় 110 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রাণ ফিরে পাবে অসংখ্য খাল বিল সহ অনেক জলাশয়। সেচ ও পানি নিষ্কাশনে আসবে ইতিবাচক পরিবর্তন। প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জা রিপোর্ট। সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে পাবনায় চলছে ইছামতি নদী খনন ও পুনরুদ্ধারের বিশাল কর্মযজ্ঞ। ইতোমধ্যে 110 কিলোমিটার খনন কাজের মধ্যে 20 কিলোমিটার কাজ শেষ হয়েছে। এখন প্রায় 140টি ভেকু দিয়ে চলছে আরও 10 কিলোমিটার অংশের নদী খনন। এ কাজ বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান জানান, এ প্রকল্পের আওতায় শুধু ইছামতি নয়, প্রাণ ফিরে পাবে দড়িভাওডাঙ্গা নদী, ভাড়ারা খাল, 4টি লিঙ্ক ক্যানেল, মাতপুর ও বাঁশের বাঁধা কোল, যেগুলো বাস্তবায়িত হলে বদলে যাবে এ অঞ্চলের কৃষিচিত্র। ইছামতি নদী পুনঃখনন হলে এখানে ইরিগেশন হবে, লোকজনের গোসল করার সুযোগ সুবিধা পাবে, পানি ব্যবহার করতে পারবে, এলাকাবাসীর অনেক ভালো হবে, রাস্তাঘাট হবে, পানি থাকবে। আমরা কৃষক মানুষ, পানির আপ্যায়ন পাবো, পানির সুবিধা পাবো। তারপরে নদীর কিনার দিয়ে 2টি রোড হবে, আমরা শহরে মালামাল নিয়ে যেতে খুব সুবিধা হবে। আমাদের কাজের অগ্রগতি ইনশাল্লাহ অনেক ভালো। আমাদের প্রথম বছর 1/3 কাজ হওয়ার কথা, সেখানে আমরা আগায় আছি প্রগ্রেসের দিক থেকে। এবং এখানে যে ডিমার্কেশন বা রাইট অফ ওয়ে ক্লিয়ারেন্স, যেটা মানে জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য আর্মি যে 24 ইসিবি তারা সার্বক্ষণিক আমাদের সাথে আছে। বিগত সময়ে বারবার ইছামতি পুনরুদ্ধারের উদ্যোগ ভেস্তে গেলেও এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ বাস্তবায়িত হয় আশাবাদী স্থানীয়রা। সেনাবাহিনীর দ্বারা হতেছে, খুব সুন্দর হতেছে। ধরেন যে সেনাবাহিনী ছাড়া এই নদী খনন হতো না। আসার কথা হচ্ছে বর্তমান পর্যায়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে খনন কাজ চলছে, এটাতে আমরা আশাবাদী। 1554 কোটি টাকার এ প্রকল্পের আওতায় শহরের মধ্যে 23টি ব্রিজ ভেঙে পুনর্নির্মাণ, 5 কিলোমিটার ওয়াকওয়ে সহ ড্রেন নির্মাণ এবং নদীর দুধারে সৌন্দর্য বর্ধন। এই প্রজেক্টের আওতায় আমাদের 110 কিলোমিটারের মতো নদী এবং খাল খননের সংস্থান রয়েছে, 23টি ব্রিজের নির্মাণের সংস্থান রয়েছে, একটি রেগুলেটর নির্মাণের সংস্থান রয়েছে। এছাড়া শহর এলাকায় আমাদের ড্রেন এবং ওয়াকওয়ের সংস্থান রয়েছে। জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনও এ কাজে নিয়মিত মনিটরিং করছে। ইছামতি নদী খনন প্রকল্প কাজ আরও আগেই গত বছর থেকে শুরু হয়েছে। তো এ বিষয়ে আমি যোগদান করার পরে ইছামতি নদী খনন প্রকল্পে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছি। প্রতিটি সমন্বয় সভায় এ বিষয়ে কথা হয়। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 2027 সালের জুন মাস পর্যন্ত। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঈদকে সামনে রেখে জমে উঠেছে শহীদ সোহরাওয়ার্দী মার্কেটের
বেচা বিক্রি। এই মার্কেটে বিক্রি শুরু হয় শবে বরাতের পর থেকে, চলে 15 থেকে 20 রোজা পর্যন্ত। সেখানকার তৈরি পোশাক যাচ্ছে রাজধানীর বিভিন্ন মার্কেট সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে। ঈদকে সামনে রেখে এবছর প্রায় 200 কোটি টাকার পোশাক বিক্রি হবে বলে আশা ব্যবসায়ীদের। প্রতিনিধি আনিসুর রহমান জুয়েলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসছেন তৈরি পোশাক নিতে। এর সবচেয়ে বড় বাজার নারায়ণগঞ্জের শহীদ সোহরাওয়ার্দী মার্কেট। ঈদকে সামনে রেখে নানা ডিজাইন আর রঙের ফ্রক, গাউন, 3 পিস, পাঞ্জাবি নিয়ে পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। রমজান শুরুর আগে এই মার্কেটে শুরু হয়েছে ব্যবসায়ীদের আনাগোনা, যা চলবে 20 রমজান পর্যন্ত। শিশু থেকে শুরু করে সব বয়সের পোশাকই পাওয়া যায় মার্কেটটিতে। কম মূল্যে পোশাক পাওয়া যায়, তাই ঢাকা সহ সব জেলার পাইকাররা আসেন মার্কেটটিতে। গাজীপুর কাপাসিয়া থেকে এখানে রেটটা একটু ভালো পাওয়া যায়, এর জন্য আমরা মালটা কিনতে পারি। আমি চট্টগ্রাম থেকে এখানে মোকামে আসছি। এখানে পাইকারি মার্কেট একটু রেটের সুবিধা, সেই সুবাদে আমি এখানে আসলাম আর কি। এখানে মালের দাম কম, আর এটা মূল গার্মেন্টস প্রস্তুতকারী সবারই এখানে কারখানা আছে, এই কারণে আমরা আছি। জামা, শার্ট, প্যান্ট এগুলো কিনতে আসি। ঈদকে সামনে রেখে চলতি বছর প্রায় 200 কোটি টাকার পোশাক বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। যে মালগুলো আমরা মেকিং করি ওগুলা ফুটেও চলে এবং বসুন্ধরাতেও চলে। এই লেভেলের মাল আমাদের এখানে প্রস্তুত হয়। মূলত আমাদের সারা বাংলাদেশের 64 জেলা থেকে আমাদের এখানে কাস্টমার আসে। বড় বড় শোরুম আছে বাংলাদেশে, বিভিন্ন ডিজাইনার আছে, কম্পিউটার এমব্রয়ডারি যারা করে, এরাই মূলত এই ডিজাইনগুলি সিলেক্ট করে। তো এই মালগুলি আমরা তৈরি করি আপনার এই শবরাত্রের আগ থেকেই। তো শবরাত্রের পরে যেই মালগুলি চলে বেশি, ওইটাই আমরা রিপিট কাটি আর কি। ঈদুল ফিতর উপলক্ষে আমরা প্রায় 1.5 থেকে 200 কোটি টাকা আশা করি বিক্রি হবে। এটা অস্থায়ী আমাদের মার্কেটটা যদি সরকার আমাদেরকে যদি লাইসেন্স দিত, তাহলে আমরা অনেক উপকৃত হইতাম, বা আমাদের লিজ দিলেও আমাদের উপকৃত হইতাম। মার্কেটটিতে 500-এরও বেশি দোকানে প্রায় 20,000 লোক কাজ করেন। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 8 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5199-তে। বেচা কেনা হয়েছে 412 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 182টির, কমেছে 138টির, আর অপরিবর্তিত আছে 77টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। দিনের মধ্যভাগে এসে মার্কেট কিছুটা সেল প্রেসার দেখা গেল, দিন শেষে মার্কেট রিকভারি করে। ফলস্বরূপ মার্কেট 8 পয়েন্ট পজিটিভ নিয়ে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 182টি কোম্পানির, শেয়ার মূল্য কমেছে 138টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল 77টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 412 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টোটাল টার্নওভার ছিল 363 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টোটাল টার্নওভার ছিল 362 কোটি টাকা। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়েন্ট ইনফিউশনের, এদের প্রায় 26 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দ্বিতীয়তে ছিল বিচ হ্যাচারি লিমিটেড। ইন্ডেক্স বাড়ার জন্য সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছে বিকন ফার্মাসিউটিক্যালস। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি এস আলম কোল্ড রোল স্টিল লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এবার ট্রাম্পের শুল্ক যুদ্ধের ধাক্কায় $4 ট্রিলিয়ন মূলধন কমল মার্কিন পুঁজিবাজারে। সোমবার S&P 500 সূচক কমেছে 2.7%। বড় পতন হয়েছে নাসডাক কম্পোজিটেরও, কমেছে 4%। ইলন মাস্কের টেসলার শেয়ার একদিনে দর হারিয়েছে $125 বিলিয়ন। ট্রাম্পের শুল্ক আরোপকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয় বাজারে এমন পতন, বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের উপর শুল্ক আরোপ করেন। ইউরোপ, ভারত সহ অনেক দেশের উপর শুল্ক আরোপের কথাও জানান। ট্রাম্পের এমন সব সিদ্ধান্ত অনিশ্চয়তা বাড়িয়েছে ব্যবসায়ী, ভোক্তা ও বিনিয়োগকারীদের মাঝে। অর্থনৈতিক মন্দার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার কমেছে $4 ট্রিলিয়ন। মার্কিন শেয়ার বাজারে বড় পতন দেখা গেছে সোমবার। S&P 500 সূচক কমেছে 2.7%, যা দৈনিক লেনদেন হিসেবে চলতি বছরের সবচেয়ে কম, আর নাসডাক কম্পোজিট কমেছে 4%। এনভিডিয়া ও টেসলার মতো বড় প্রযুক্তি কোম্পানির কারণে 2023-24 সালে S&P 500 সূচক 20% পর্যন্ত বেড়েছিল। তবে চলতি বছর এই শেয়ারগুলোর পতন ঘটেছে।
সোমবার S&P 500 সূচকের প্রযুক্তি খাতের পতন হয়েছে 4.3%। টেসলার শেয়ার 15% কমে একদিনে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $125 বিলিয়ন। এদিকে ডেল্টা এয়ারলাইন্স তাদের প্রথম ত্রৈমাসিক মুনাফার পূর্বাভাস অর্ধেকে নামিয়ে এনেছে। এতে কোম্পানির শেয়ার মূল্য কমেছে 14%। এই পতনের জন্য যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তাকে দায়ী করেছেন কোম্পানির প্রধান নির্বাহী। পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, চীনের সঙ্গে মার্কিন উত্তেজনার ফলাফল সম্পর্কে অবগত বিনিয়োগকারীরা। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা, মেক্সিকো ও ইউরোপের পরিণতি কি হবে তা নিয়ে বিভ্রান্তিতে আছেন বিনিয়োগকারীরা। 1 মাসের মধ্যে এই সমস্যার সমাধান না হলে অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলতে পারে মত তাদের। অন্যদিকে বিটকয়েনের মূল্য 5% কমেছে, তবে চাহিদা বেড়েছে ইউটিলিটিস ও সরকারি বন্ডের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।